রাজধানীর মিটফোর্ড এলাকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই কমিটি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের উদ্ঘাটিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে। সোমবার বেলা 11:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডে সংঘটিত এই হত্যাকাণ্ড কোনো নিরপেক্ষ ঘটনা নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি হয়তো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এই ঘটনার আড়ালে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার প্ররোচনা রয়েছে। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে দেশে একটি অস্থির পরিবেশ তৈরি করতে এই হত্যাকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেই ধারণা করা যায়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দিবালোকে বহু মানুষের উপস্থিতিতে এবং আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও কেন এই ঘটনাটি কেউ প্রতিরোধ করেনি। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে পরপর 3টি নৃশংস হত্যাকাণ্ড, মসজিদের ইমামকে হত্যা এবং খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক্কাটার মতো ঘটনার সময় যে জনমত সৃষ্টি হয়েছিল, মিটফোর্ড হত্যার পর তা তুলনামূলকভাবে কতটা সমান মাত্রায় ঘটেছে সেই প্রশ্ন এখন সামনে আসছে। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। দলটির মহাসচিব বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতিতে মিটফোর্ড হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি সরকারের কাছে এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে ডাকাত দল। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 7 থেকে 8 জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে ওই বাড়ির সবার হাত পা ও মুখ বেঁধে জিম্মি করে 13 ভরি স্বর্ণালংকার ও 50,000 টাকা লুট করে। এ সময় বাড়ির নববধূকে 4 ডাকাত মিলে ধর্ষণ করে। খবর পেয়ে সোমবার বিকেলে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিবি পুলিশের সদস্যরা ওই বাড়ি পরিদর্শনে যান। পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী ও স্বজনদের কাছ থেকে বিস্তারিত ঘটনা জেনে নেন। বাড়িটির এক পুরুষ সদস্য জানান, রোববার রাত 2টা থেকে 3টার মধ্যে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। ঘরের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত পা চোখ মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে আলমারি ও শোকেসের চাবি জোর করে নেয়। তারা আলমারি ও শোকেস খুলে 13 ভরি স্বর্ণালংকার ও 50,000 টাকা লুট করে। পরিবারের সদস্যদের হাত পা মুখ ও চোখ বেঁধে একটি কক্ষে ফেলে রাখা হয়, আর নববধূকে অপর একটি কক্ষে নিয়ে 4 জন মিলে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। সোমবার বিকেলে ওই বাড়িতে গিয়ে একতলা ভবনের প্রতিটি কক্ষে তাণ্ডবের চিত্র দেখা যায়। আলমারি, শোকেস, বিভিন্ন আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল তছনছ করা অবস্থায় পাওয়া যায়। বাড়িটির নারী পুরুষ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে বলেন, ইতোমধ্যে পটুয়াখালীতে ভুক্তভোগী নববধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তার জবানবন্দি নেওয়া হবে। এ ঘটনায় শাকিল ও রাসেল নামে সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়েছে। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম দ্য সান ডেইলির এক প্রতিবেদন জানিয়েছে। সোমবার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দরের টার্মিনাল 1-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, কিছু পর্যটক 1 মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র 500 রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্যে সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেয়া হয়। দ্য সান ডেইলির প্রতিবেদনে আরো বলা হয়, 11 জুলাই বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট C1 থেকে C37 পর্যন্ত 300 জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। যাদের প্রবেশে বাধা দেয়া হয়েছে তাদের মধ্যে 96 জন বাংলাদেশি পুরুষ, 30 জন পাকিস্তানি পুরুষ এবং 5 জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 4টি মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই অনুমতি দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাম দিয়ে ইসলামিক ভাবধারার 9 তরুণকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী 14 সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি হত্যার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হওয়া মামলার নথিপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থাকে দেয়ার আদেশও দেয়া হয়েছে। সোমবার শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জাহাজবাড়ি মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায় যাদের হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এই মামলা তদন্তের স্বার্থে সে সময় যে মামলা হয়েছে তার নথি দরকার। পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা এই মামলার আসামি। তারা এখন কারাগারে। সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এছাড়া গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 3 মাস বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী 12 অক্টোবর নির্ধারণ করেছে। শুনানিতে প্রসিকিউশন বলেন, গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ এলাকায় 40 জনকে হত্যার একটি মামলায় 8 আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলার প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করে আগামী 14 সেপ্টেম্বর। গণঅভ্যুত্থানের সময় সাভারে পুলিশের একটি সাঁজোয়া যান থেকে টেনে নিচে ফেলে দেয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী 12 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ইসিতে নিবন্ধনের জন্য 43,316 পৃষ্ঠার আবেদন জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি ট্রাক ভর্তি নথিপত্র ইসিতে জমা দিয়েছিল, তবুও নিবন্ধনের প্রাথমিক ধাপে বাদ পড়ে গেছে বলে নিশ্চিত করেছে কমিশন। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, এনসিপি সহ যেসব দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি তাদের 15 দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে। প্রথম ধাপে 62টি দলকে চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে আরো দলকে এ ধরনের চিঠি পাঠানো হবে। নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বাধীন এনসিপি জানায়, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নথি প্রস্তুত করে ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয়। আবেদনের সঙ্গে জমা দেয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটি, জেলা উপজেলা কমিটি, সদস্যদের ভোটার সমর্থনের তালিকা, গঠনতন্ত্র, দলীয় ইশতেহার, পতাকা, লোগো, ব্যাংক হিসাব সহ বিভিন্ন তথ্য। নির্বাচন কমিশনের বিধি বলছে, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে আছে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 জেলায় কার্যকর কমিটি, 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় 200 জন ভোটারের সমর্থনের লিখিত প্রমাণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক কাগজপত্র জমা দেয়া। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর প্রাথমিক যাচাই শুরু করে। এরপর মাঠ পর্যায়ে তদন্ত, দাবি আপত্তি ও শুনানির প্রক্রিয়া শেষে যোগ্য দলকে নিবন্ধনের অনুমতি দেয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল 51টি। 2008 সাল থেকে দলীয় নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় নতুন দলগুলোকে কঠিন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এনসিপির মতো অনেক দল বিস্তৃত কাগজপত্র জমা দিলেও নির্বাচনী শর্ত পূরণে ঘাটতি থাকায় ইসির প্রাথমিক পর্যায়ে বাদ পড়ে যাচ্ছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধিত কাগজপত্র না দিলে এসব আবেদন বাতিল হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির চিঠি পাওয়ার পর দ্রুত ঘাটতি পূরণ করে নিবন্ধন প্রক্রিয়ায় টিকে থাকতে সব রকমের চেষ্টা করবে। জুলাই যদি হারিয়ে যায় তাহলে বিপ্লবীদের অস্তিত্বের সংকট ঘটবে। সরকার কেন চুপ? সরকার যদি সত্যি আন্তরিক হতো তাহলে এতদিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করত, শহীদদের তালিকা হতো, আহতদের সম্মানজনক স্বীকৃতি থাকতো, পরিবারগুলো পেত সম্মান এবং দেশের জনগণের মানুষের যে চাওয়া এবং যে সংস্কার সেটি ফুটে উঠত। কিন্তু আজও কিছু হয়নি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইন্টারিম সরকারকে যত দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে, কোনো একক দলকে নয়। এটি কেন শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে? ইন্টারিম সরকার যদি আমাদের এই জুলাই ঘোষণাপত্র না দেয় তাহলে আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর আমাদের যে যোদ্ধারা রয়েছে তারা বিপদে পড়বে। এই বিপদে পড়ার পেছনে 2টা কারণ রয়েছে।
আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন শেষ নেই, অর্থাৎ আওয়ামী লীগ যে হারিয়ে গেছে, যে আওয়ামী লীগ ফিরবে না এমনটা নয়। আওয়ামী লীগ আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর ফিরতে পারে, এবং তারা যদি ফিরে তাহলে এই যে যারা জুলাই যোদ্ধারা রয়েছে তারা সবাই হয়তো দেশদ্রোহী নয়তো জঙ্গি মামলায় ফেসে যাবে। সেই জায়গাতে আমরা বলতে চাই যে একক কোনো দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটার কোনো মূল্য থাকবে না আমাদের কাছে, এবং যদি ইন্টারিম সরকার সেটা দেয় এবং সেটাকে অবশ্যই তাদেরকে সংবিধানে ইনক্লুড করতে হবে। যদি না তার সংবিধানে ইনক্লুড না করে তাহলে সেই ঘোষণাপত্রের কোনো মূল্য থাকবে না। এবং এখানে স্পেসিফিকভাবে আরেকটি জিনিস আমি বলতে চাই যে জুলাই ঘোষণাপত্র 36 জুলাই নয়, 5 আগস্ট ইনক্লুড করতে হবে। স্পেসিফিকভাবে 5 আগস্ট লিখতে হবে, 36 জুলাই নয়। কেন? বাংলাদেশের এমনকি পৃথিবীর কোথাও 36 জুলাই বলে ক্যালেন্ডার কোথাও নেই, এবং 36 জুলাই নামে কোনো তারিখ নাই। এটাকে যদি আপনারা 36 জুলাই বলে উল্লেখ করেন তাহলে দেখবেন ভবিষ্যতে এটি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো আন্তর্জাতিক মাধ্যমে কোথাও এটি গ্রহণযোগ্যতা পাবে না। এটার গ্রহণযোগ্যতা পেতে হবে, তা নাহলে আমাদের যারা বিপ্লবীরা রয়েছে তাদের অস্তিত্বের সংকট ঘটবে। এজন্য আমরা স্পেসিফিকভাবেই বলবো যে 36 জুলাই নয়, 5 আগস্ট উল্লেখ করতে হবে। আপনাদের ঘোষণাপত্র 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের মধ্যেই দিতে হবে। আপনারা এতদিন অনেক তালবাহানা করছেন, অনেক নাটক দেখিয়েছেন। আপনারা যদি আসলেই আন্তরিক থাকতেন তাহলে আমাদের ঘোষণাপত্র দিতেন। আপনাদের যে সকল বাধা রয়েছে আপনারা জনসম্মুখে বলুন, আপনারা কাদেরকে ভয় খাচ্ছেন, কেন আপনারা ভয় খাচ্ছেন, আপনারা জনসম্মুখে বলুন। ছাত্র জনতা এখনও রাজপথে আছে। আর আপনারা যদি 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেন, আবার যদি বিপ্লবী ছাত্ররা মাঠে নামে, তাহলে আপনারা কি সামলাইতে পারবেন কিনা সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। যদি সামলাইতে না পারেন তাহলে এই দায়ভার ছাত্রজনের কাছে থাকবে না, কারণ ছাত্র জনতা আপনাদেরকে বারবার অনেক সুযোগ দিয়েছে, বাট আপনারা শুধু নাটক এবং তালবাহানা করেই যাচ্ছেন, একের পর এক ডেট পিছাই যাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের দাবি একটাই স্পষ্ট, ইন্টারিমকেই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। কোনো নাগরিক পার্টি নয়, কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, কেউ নাই। হ্যাঁ, এটা হতে পারে ইন্টারিম সরকার ঘোষণাপত্র পাঠ করাইতে পারেন অন্য কোনো জুলাই যোদ্ধার মাধ্যমে, কিন্তু ঘোষণাপত্র আসতে হবে ইন্টারিম সরকারের মাধ্যমে। যে রেড জুলাইয়ের আসল যে কাজটা, রেড জুলাই কীভাবে বেরিয়ে আসলো এবং রেড জুলাই যে আগামীতে কী করবে, এবং রেড জুলাই স্পেসিফিকভাবে একটা কাজ করবে, সেটা হচ্ছে মুজিববাদের কবর দিতে। রেড জুলাইকে যা করার লাগে রেড জুলাই তা করবে। এবং আরও স্পেসিফিক বলতে চাই যে আওয়ামী লীগের যে মেরুদণ্ড এখন বাংলাদেশের 64 জেলায় রয়েছে সেটা ভাঙতে রেড জুলাই একাই যথেষ্ট। এবং রেড জুলাইটা কীভাবে ভাঙবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি পুরো বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাতে চাই যে দেখুন, বাংলাদেশের 64 জেলায় অনেক মানুষ রয়েছে, কিন্তু জুলাই গণহত্যা শুধুমাত্র ঢাকার মানুষ জানে। আমি এটি বলতেছি কেন, আপনারা একটা জিনিস ভাবুন যে আমাদের জেনারেশন আমরা ধরে নিই যে 3টে ভাগে ভাগ করি। এক হচ্ছে 1 থেকে 12 বছর একটা জেনারেশন, 12 থেকে 24 একটা জেনারেশন, এমন বা 30 ধরলাম একটা জেনারেশন, এবং 30 থেকে 55 বছর একটা জেনারেশন। বা জুলাই আন্দোলন, আমি মনে করি জুলাই আন্দোলনের ম্যাক্সিমাম যোদ্ধা ছিল 12 থেকে 30-এর মধ্যে, এবং একটা জেনারেশন ছিল অর্থাৎ একটা মানে সেক্টরে মানুষ ছিল যারা জুলাই গণহত্যা এখন পর্যন্ত চোখ দিয়ে দেখেনি। মিডিয়াতে তো প্রকাশ করাই জানা জিনিসগুলো, কেন জানেন? ওগুলো হচ্ছে ফেসবুকে যদি আপনি ছাড়েন ফেসবুক সেগুলো তুলে নেয়, অথবা আপনি যদি ইউটিউবে ছাড়েন ইউটিউব রেস্ট্রিক্টেড করে দেয়, অর্থাৎ জিনিসগুলো দিন শেষে কেউ দেখতে পারে না। টেলিগ্রাম কতজন চালায়? আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই যে গ্রামের যে সকল বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু জুলাই গণহত্যা দেখেনি, তারা শুধু জানছে যে জুলাই হয়েছে, হাসিনা পতন হয়েছে। কিন্তু ওই যে বৃদ্ধা এবং বৃদ্ধরা আছে না, তারা হচ্ছে হাসিনার মেরুদণ্ড। কেন জানেন? তারা কিন্তু আজীবন বিটিভি চ্যানেল দেখছেন, এবং বিটিভি কী দেখায়? হাসিনার শুধু উন্নয়ন দেখায়। তারা শুধু আজীবন হাসিনার উন্নয়নটাই দেখে গেছে, বাট হাসিনা যে এই অপকর্মগুলো করছে, গণহত্যা, গুম, খুন, এগুলো যে করছে সেগুলো কিন্তু তারা জানে না। এমনকি এখন পর্যন্ত আমাদের টিমের সোর্সে আমরা যতটুকু জানতে পারি, তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে ভরসা করে। এখনও যদি স্টিল নাও ভোট হয়, আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি, সেখানে যদি বিএনপি হারে তাহলে আওয়ামী লীগ জেতার সম্ভাবনা আছে গ্রামের প্রান্তিক পর্যায়গুলোতে। কেন জানেন? আমরা তাদের পছন্দ পৌঁছাতে পারিনি। এখানে সরকারের কাজ কী থাকতো জানেন? এই যে জুলাই যে গণহত্যাগুলো রয়েছে সেগুলো প্রতিটাই সংগ্রহ করে গ্রামের প্রতিটি গ্রামে, অঞ্চলে, প্রতিটি পথে প্রান্তে, হাটে বাজারে সেগুলো প্রদর্শনী করা, যেন সেগুলো দেখার পর গ্রামের যে বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তাদের মেন্টালিটিটাতে যেন সেটা হিট করে, এবং তারা যেন এটুকু চিন্তা করে যে আওয়ামী লীগ কী করেছিল এবং বাইরে কী প্রদর্শন করেছিল। মনের ভিতরে এক, বাইরে আরেক। আওয়ামী লীগ ছিল এরকম। তারা যদি এটা দেখে এবং তাদের যদি মেন্টালিটি সামান্যতম যদি পরিবর্তন হয়, তাহলে আমরা মনে করি যে আওয়ামী লীগের কবর আজীবনের জন্য বাংলাদেশে রচিত হবে। এবং এই আওয়ামী লীগ যে বারবার ফিরার পায়তারা করতেছে সেটা আর পারবে না। আওয়ামী লীগ কেন বারবার ফিরার পায়তারা করতেছে জানেন? শহর কেন্দ্রিক কিন্তু তার কোনো মেরুদণ্ড নেই। তার মেরুদণ্ড হচ্ছে তারা, দেখবেন ম্যাক্সিমাম স্লোগান হচ্ছে জেলা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক। ওই যে তারা জানে না বাধা দিবে কারা। তারা যদি এই খুনটা দেখে যে কীভাবে হত্যা করছে, টু বি অনেস্ট, রেড জুলাইয়ের কাছে যতগুলো খুনের ভিডিও সংগ্রহ আছে, আমরা মনে করি এই খুনের ভিডিওগুলো কেউ সংগ্রহ করতে পারেনি।
এবং এই খুনের ভিডিওগুলো আমরা এডিটিং করতেছি যেন একটা সেক্টরে কাজ করতেছি, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে তো ওই ডকুমেন্টারিগুলো দেখবে, সেখানে হচ্ছে ছোট বাচ্চাও থাকতে পারবে, বড় মানুষও থাকতে পারবে, কিন্তু ছোট বাচ্চাদের আমাদের হচ্ছে তাদেরকে তো আমরা খুনগুলো দেখাতে পারি না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে চলছে টানাপোড়েনপূর্ণ আলোচনা। মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অতিরিক্ত ৩৫% শুল্ক কমিয়ে আনার চেষ্টা। তবে গত ৯ জুলাই শুরু হওয়া ৩ দিনব্যাপী এই বৈঠকের পর এখনও আসেনি আশাব্যঞ্জক কোনো বার্তা। সরকারের নীতি নির্ধারকরাও বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছেন না। জুলাই মাস জুড়ে আলোচনার এই প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রের চাহিদা এবং বাংলাদেশের সক্ষমতার মধ্যে যে ব্যবধান, তা পূরণ করা কতটা সম্ভব তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দুদেশের মধ্যে শুল্ক ইস্যুকে ঘিরে যেন এক ধরনের ধোঁয়াশা বিরাজ করছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে। পরে সেটি সামান্য কমিয়ে ৩৫% আনা হয়। এই বাড়তি শুল্কের সাথে বর্তমানে কার্যকর ১৫% শুল্ক যোগ হয়ে মোট ৫০% হয়ে দাঁড়াবে। ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত না এলে আগামী আগস্ট থেকে এই উচ্চ শুল্ক হারেই যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। এ নিয়ে গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশনের সহসভাপতি AK-এম সাইফুর রহমান জানিয়েছেন, আগস্ট থেকে বাড়তি শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাত ভয়াবহ ধাক্কায় পড়বে। ইতিমধ্যে এর প্রভাব পড়া শুরু হয়েছে। বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান তাদের পূর্ব নির্ধারিত ক্রয়াদেশ স্থগিত করেছে। BGMA-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, যুক্তরাষ্ট্রের USTR থেকে প্রাপ্ত প্রথম চিঠিটি ছিল ইতিবাচক, কিন্তু দ্বিতীয় চিঠিটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। যদি ৩৫% বাড়তি শুল্কই আরোপিত হয়, তবে সেটি বাংলাদেশের জন্য একটি বিশাল চাপ হয়ে দাঁড়াবে। গত অর্থবছরের আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছিল। এতে মার্কিন বাজারকে সম্ভাবনাময় বড় বাজার হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এই শুল্ক পরিস্থিতি রপ্তানি প্রবৃদ্ধিকে থামিয়ে দিতে পারে। এদিকে আলোচনার প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সংক্রান্ত আলোচনায় যে ধরনের বাণিজ্য বিশেষজ্ঞ এবং মার্কিন বাজারের অভিজ্ঞদের থাকা প্রয়োজন ছিল, তা নিশ্চিত করা হয়নি। এমনকি যেসব উদ্যোক্তা মার্কিন বাজারে নিয়মিত ব্যবসা করেন কিংবা যারা ওই বাজার নিয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকেও কোনো পরামর্শ নেওয়া হয়নি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। শুল্ক ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশের রপ্তানি খাত এক বড় সংকটের মুখোমুখি হতে পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১৪ জুলাই রাজধানী ঢাকায় ছাত্রদের আন্দোলন রূপ নেয় এক ঐতিহাসিক ঘটনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ মৎস্য ভবন ও শিক্ষা ভবনের সামনে দিয়ে 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছায়। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে সড়কে অবস্থান নেন। ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে যায়। বেলা ৩টার দিকে তারা ফিরে এসে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে জানান, রাষ্ট্রপতির কাছে তারা ২৪ ঘন্টার মধ্যে সংসদের অধিবেশন ডেকে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কার কার্যকর করার দাবি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, স্মারকলিপিতে তারা সুপারিশ করেছেন ২৪ ঘন্টার মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কোটা সংস্কার সংক্রান্ত আইন পাশ করা হোক। অপর সমন্বয়ক ও বর্তমান নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলেন, তাঁদের দাবি অনুযায়ী শুধুমাত্র সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সব গ্রেডে সর্বোচ্চ ৫% কোটা বরাদ্দ রেখে আইন প্রণয়ন করা উচিত। এই দিন শুধুমাত্র ঢাকাতেই নয়, সারা দেশের জেলা শহরগুলোতেও একই দাবিতে শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেন। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বিকেল গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই দিন বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আন্দোলনের নতুন মোড় আনে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে প্রবল ক্ষোভের জন্ম দেয়। রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে মিছিল শুরু হয়। মিছিলে স্লোগান ওঠে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। রাতভর হাজারো শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই রাতে এমন অনেক ছাত্রী রাস্তায় নেমেছিলেন যারা আগে কখনো রাজনীতি বা আন্দোলনে শরিক হননি। তারা থালা, বাটি, চামচ নিয়ে স্লোগান দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন লিয়াজো কমিটির সদস্য এবং বর্তমান নাগরিক পার্টির নেতা আকরাম হুসাইন বলেন,
সেদিন ছাত্রীদের এমনভাবে রাস্তায় নামতে দেখে মনে হয়েছিল শেখ হাসিনার ক্ষমতার পালা শেষ হয়ে আসছে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের এলাকা থেকে সরে গেলেও রাত ৩টার দিকে ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা, যা আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই দিনটি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে। একটি শান্তিপূর্ণ দাবির মুখে সরকারের শীর্ষ পর্যায় থেকে উস্কানিমূলক বক্তব্য এবং তার জবাবে সর্বস্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে আসা এ যেন এক প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় যুক্তরাষ্ট্রে তার নামে থাকা 2টি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তাঁর 4টি ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। সোমবার 14 জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম, যিনি মামলাটি তদন্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে 9,44,64,751 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, বেনজির আইজিপি থাকা অবস্থায় এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালীন তথ্য প্রমাণে উঠে এসেছে যে অভিযুক্ত ব্যক্তি তার নিজের এবং আত্মীয় স্বজনের নামে থাকা কিছু সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জানা গেছে 2023 সালের 4 মে বেনজির আহমেদ তাঁর পরিবার সহ বাংলাদেশ ত্যাগ করেন। পরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার স্বার্থে সব ধরনের বিদেশি সম্পদের তথ্য সংগ্রহ এবং আইনি সহায়তা আদায়ের প্রক্রিয়াও চলছে। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলে, পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল দুপুরে অভিযান চালিয়ে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, 2018 থেকে 2024 পর্যন্ত সময়কালে খায়রুল বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ এবং ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া ভিসা প্রসেসিং, মন গড়া প্রতিনিধিত্ব এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। কিন্তু অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের অনেকের নামে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনই করা হয়নি। আবার অনেকে বিদেশে গিয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন। সিআইডি তথ্য বলছে, এখনো পর্যন্ত 448 জন ভুক্তভোগী প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগী প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন থানায় মামলা করেছেন। সিআইডি জানায়, গ্রেপ্তার খায়রুল বাশার ও তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখতেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করে স্থাবর সম্পদ ক্রয়, ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে অর্থ স্থানান্তর করেছেন। এই ঘটনায় গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি। নওগাঁ শহরে স্বামীর রেখে যাওয়া বাড়িতে বৃদ্ধাকে ঢুকতে দিচ্ছে না তার একমাত্র ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাকে হুমকি ভাবছেন তিনি। মা যাতে ঘরে ঢুকতে না পারেন সেজন্য বাড়ির সিঁড়িতে লোহার ফটক দিয়েছেন তালা। সেখানে বসে আছেন ওই বৃদ্ধা, কিন্তু মন গলছে না ছেলের। রাত 8:15 দিকেও ওই মা সেখানে বসেছিলেন। ঘটনা ঘটেছে নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায়। ওই বৃদ্ধার নাম বিলকিস আক্তার, বয়স 68। তার এক ছেলে ও 2 মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন। শহরের কাজীর মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের 10% জমির ওপর প্রায় 30 বছর আগে দোতলা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, 2021 সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার 3 সন্তান এই বসতবাড়ির অংশীদার হন। কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসতবাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়।
ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার 2021 সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন। সোমবার বেলা 11টার দিকে নিজের বাড়িতে এসে দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার ফটকে তালা মারা দেখতে পান। তালা মারার বিষয়টি ছেলে মুস্তাফিজুলকে জানালে তিনি সাফ জানিয়ে দেন মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্যই ফটকে তালা ঝুলিয়েছেন। মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করে ছেলে মুস্তাফিজুল জানান, বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি বলেন, আমাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় মেয়ের বাসায় বসবাস করে আসছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকি স্বরূপ, তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ মারামারি হতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির নিচতলায় দোতলায় ওঠা সিঁড়ির সামনে গ্যারেজে বসে রয়েছেন বিলকিস। বিকেল 5টার দিকে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিসের সাথে। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না, বোনদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। ছেলের কথা বসতবাড়ি আমারও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে, কিন্তু তাকে জমি লিখে দিতে তারা কেউ রাজি হননি। এটা নিয়ে বিরোধ শুরু। বিলকিস আক্তার বলেন, ছেলের সঙ্গে বনিবনা না হয় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি, মাঝে মধ্যে নিজের বাড়িতেও থাকি। আজ বেলা 11টার দিকে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখি দোতলার সিঁড়িটি কাঁচি গেট লাগানো এবং তালা ঝোলানো। আমি ছেলেকে তালা খুলতে বললে সে আমাকে বলে, তুই তো 2 আনার মালিক, তুই গিয়ে পাথারে গিয়ে থাক, এই বাড়িতে তোর জায়গা হবে না। আমি আজ রোজা আছি, বেলা 11টা থেকে বসে আছি। আমি আমার নিজের বাড়িতে ঢুকতে চাই। আমার বড় মেয়ে এসেছিল, তাকেও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। স্বামী স্মৃতি বিজড়িত এই বাড়িতে জীবনের বাকিটা সময় কাটাতে চান উল্লেখ করে বিলকিস বলেন, আমার স্বামী এই বাড়ি করে আছেন, এটা আমার স্বামী স্মৃতি। জীবনের বাকিটা সময় এই বাড়িতে কাটাতে চাই। এই বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে এর আগেও কটাক্ষ করেছে। মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে। এই বাড়িতে কাগজে কলমে আমার অংশই বেশি, কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। বিষয়টি নিয়ে কথা হয় বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী চিকিৎসক আবুজার গাফফারের সাথে। তিনি বলেন, আমার শ্যালক এর আগেও শাশুড়িকে নির্যাতন করেছে, এমনকি গায়ে হাতও তুলেছে। এটা নিয়ে মামলাও হয়েছে। আমার শ্যালকের মধ্যে মানবতা বলে কিছু নেই। নিজের মাকে বলে, তুই 2 আনার মালিক, তুই গিয়ে পাথারে থাক। এ কথা শুনে 2023 সালে আমার স্ত্রী ও শালিকা বসতবাড়িতে তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে। কাগজে কলমে আমার শাশুড়ি এখন বসতবাড়ির প্রায় 70% মালিক, অথচ তাকে এখন বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার বা আটকের আওতায় এনে সাধারণ জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে মাদক নির্মূলের র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত 15/7/2025 খ্রিস্টাব্দ সকাল আনুমানিক 6:15 ঘটিকায় র্যাব 10 CTC2 শ্রীনগর মুন্সিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার হতে বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে। সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মহাসড়কের উপর বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করে আনুমানিক 1,11,21,000 টাকা মূল্যমানের 37,070টি ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আমরা আশা করি সেনাবাহিনী হাতে গেলে তারা আর জীবনে চাঁদাবাজি নামিয়ে সেনাবাহিনী যে ট্রেনিং দিতেছে ওদের খুব ভালোভাবে মিষ্টি খাওয়াইতেছে। ঠিক আছে, আমরা কোনো কথা আমি জানি না। যার যে জীবনের মুক্তিযুদ্ধের মতো গৌরবময় ইতিহাসের অংশ হয়েছে, সেটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এবং মুক্তিযোদ্ধাদের এই জনপদের মানুষ নানাভাবেই আরো বহুকাল ধরে স্মরণে রাখে। তবে মুক্তির সংগ্রাম কিন্তু স্থির নয়। মুক্তির সংগ্রাম 1971 সালে আমাদের আবদ্ধ হয়ে থাকে। মুক্তির সংগ্রাম চলমান ছিল, কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন, যে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল, এই দেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিধা প্রতিষ্ঠা হবে,
সেটা মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে তৈরি হয়। এমনকি গত 54 বছর ধরে নানা ওঠা নামার মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে তো পারিনি, উল্টো বহু ক্ষেত্রে আমরা বিপরীত দেখেছি। এমনই বিপরীত যে দেশে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা চেপে বসেছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই দেশের মানুষের হত্যা করে, আমাদের সন্তানদের হত্যা করে, শিশুদের হত্যা করে, নৃশংসতার চরমে পৌঁছেছেন। সেগুলো আমরা সবই জানি। তার রাজনৈতিক পরিণতিও তিনি বরণ করেছেন। আমরা বহুবার বলেছিলাম এই পরিণতি আসন্ন, ক্ষমতা মধ্যস্থ হলে এইরকমই অবস্থা হয়, নিজেদের পরিণতির কথা খেয়াল রাখে না। শেখ হাসিনা সেই হুঁশ হারিয়েছিল। ইতিহাসে এইভাবে হুঁশ হারাতে আমরা অনেককে দেখি। হুঁশ ফেরার ব্যাপারটা রাজনীতিতে একটা দল কিংবা কোন ব্যক্তির জন্য যেমন তার উপলব্ধি ব্যাপার, সে অনুযায়ী নিজেকে পুনঃসজ্জিত করার ব্যাপার, তেমনি এটা কেবলমাত্র ব্যক্তি অথবা কোন দলের তাদের নিজস্ব বিচার বিবেচনার জন্য ছেড়ে রাখলে সেখানে কোনোদিন হুঁশ প্রতিষ্ঠিত হয় না। সে কারণে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হয় যেখানে হুঁশ তৈরি করার ব্যবস্থা থাকে, চেকস এন্ড ব্যালেন্স থাকে। যে বেহুশ হয়ে যেতে চায় তাকে আটকে রাখা যায়। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিক ছিল যে তারা কেবলমাত্র ফ্যাসিস্ট শাসনের পতনের জন্যই লড়াই করেন, ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা কি হবে তার জন্য একটা রূপরেখা তারা তৈরি করেছে। এবং সেটা মৌলিকভাবে আমাদের দেশের ক্ষমতা কাঠামোর যে স্বৈরাচারী চরিত্র তাকে বদল করার একটা লক্ষ্য হিসেবে, তাকে বদল করার একটা কর্মসূচি নিয়ে আমাদের দেশের মানুষের সামনে হাজির হয়েছে। এটাই এইবারের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সবচেয়ে শক্তিশালী দিক ছিল। 90-এর আন্দোলন আমরা করেছি, 90-এর গণ অভ্যুত্থানে তখন জেনারেল এরশাদের পতন হয়েছে। কিন্তু জেনারেল এরশাদ যে ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থার উপর দাঁড়িয়েছিল সেই ব্যবস্থাকে প্রায় স্পর্শই করা হয়। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি ব্যবস্থায় আসলেই চেকস এন্ড ব্যালেন্স তৈরি হয়ে যায়। কিন্তু সেই অভিজ্ঞতায় 24-এর সংগ্রামে রাজনৈতিক দলগুলো এই উপলব্ধিতে এসেছেন যে বিদ্যমান ব্যবস্থায় আর বাংলাদেশ এগোবে না, বিদ্যমান ব্যবস্থা সবাইকে রাজনৈতিক ব্যবস্থা থেকে ছুড়ে ফেলে দেবে। এবং সেইটা আমাদের তরুণরা, এই দেশের ছাত্র শ্রমিক জনতা যখন এই রক্তস্নাত গণ অভ্যুত্থান করলো বিশাল আত্মত্যাগের মধ্যে দিয়ে সেই লক্ষ্যটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে সে কারণে এখন বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্যে দিয়ে এই বিচার এবং সংস্কারকে সম্পন্ন করা, এটা গুরুতর রাজনৈতিক লক্ষ্য, আমাদের অস্তিত্বের একটা শর্ত হিসেবে সামনে হাজির। এই দেশে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কারণ ন্যায় বিচার না হলে এই রাষ্ট্র ন্যায্যতার উপর দাঁড়াতে পারবে না। রাষ্ট্র ধারণার সাথে ন্যায় বিচার ওতপ্রোতভাবে জড়িত। যে রাষ্ট্রে ন্যায় বিচার নেই সেই রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতা রাখে। শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করি। কিন্তু আমাদের রাষ্ট্র যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম, বিদ্যমান যদি ফ্যাসিবাদী বন্দোবস্তের বদল করা হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে আমাদের যেতে হবে। আর সেটা সম্পন্ন করতে হলে একটা নির্বাচন করতে হবে। এই সম্পর্কের কথাগুলো রাজনৈতিক লক্ষ্য হিসেবে আমরা শুরু থেকে বলে আসি। এখন পর্যন্ত যে রোড ম্যাপ, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, তাতে আমরা ঠিকঠাক পথে আছি বলে মনে হয়। কিন্তু নানান ঘটনা সবার মনে আশঙ্কা জাগে যে আমরা কি ঠিকঠাক পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছি নাকি নানা ধরনের ষড়যন্ত্রের ফাঁকে বাংলাদেশ নতুন করে প্রবেশ করে। পরিষ্কার করে আমাদের একটা অবস্থান নেওয়া দরকার। আমাদের সংস্কারের জন্য ন্যূনতম ঐক্য তৈরি করা দরকার
যেসব বিষয়ে ঐক্য হবে সেটাই হবে জাতীয় সনদ, যেসব বিষয়ে ঐক্য হবে না সেগুলি জনগণ মীমাংসা করবে নির্বাচনের মধ্যে। এবং আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যা কিছু ঐক্যমত্য জাতীয় সনদ সেটা যেমন বাস্তবায়িত হবে, তেমনি নির্বাচনে জনগণ কারো ম্যানিফেস্টোকে যদি সমর্থন দিয়ে বিজয়ী করে তারা সেটাও বাস্তবায়ন করতে পারবে। আমরা নতুন একটা ব্যবস্থার মধ্যে প্রবেশ করছি এবং সেই নির্বাচন আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে আমাদের আয়োজন করছি। এইটা এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থ হিসেবে পরিণত হয়েছে। যারাই এটাকে কোনো না কোনো ভাবে এই পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তোলা এখন আমাদের কর্তব্য হবে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া আমরা আছি, সেই রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সকলকে এটা মনে রাখা দরকার যে আমরা সকলে যেখানে ঐক্যমত্য হব সেটাই জাতীয় সনদ হবে। সব দল নিশ্চয়ই একমত হয়ে যাবে না, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্য আমাদের পৌঁছানো দরকার। এইটা জনগণের আশা। জনগণের আশা পূরণ না করলে জনগণই তার অবস্থান নেবে, সেটাও আমাদের সকলের মনে রাখতে দরকার।